চিত্তচিরে চৈত্র মাস। পর্ব সংখ্যা ৩০। লেখনীতে মম সাহা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ধূসর রঙের মেঘেদের আনাগোনা আকাশ জুড়ে প্রকৃতির ভীষণ মন খারাপ আজ, কিন্তু চিত্রার মনে উৎফুল্লতার জোয়ার। কি একটা প্রাপ্তির আনন্দ যেন তার পুরো শহর জুড়ে, অথচ কোথাও মন ভালোর ছিটে ফোটা কারণও নেই। সওদাগর বাড়ির মানুষেরা ভেঙে পড়েছে, দেওয়ালের মাঝে প্রতিটা মানুষের নিজস্ব হাহাকার। ওহি আপার বিয়ের ডেটটাও বেশ পছন্দ হয়েছে। মন খারাপের বেলাগুলো ভীষণ পানসে আঁকা। চিত্রা ঘুম থেকে উঠে বেশ সময় নিয়ে গোসল সেরেছে। বেছে বেছে বর্তমান প্রকৃতির সাথে মিলিয়ে ধূসর রঙের জামা বের করেছে। সাদা সালোয়ার ওড়নার সাথে মিলিয়ে কেমন বিষণ্ণ বিষণ্ণ রঙে সাজিয়ে নিল নিজেকে। তার মা চলে গিয়েছে কলেজে, ভাই যেন বাসায় নেই। এটাই মোক্ষম সময় বাহার ভাইয়ের কাছে চলে যাওয়ার। ছোট করে একটা চিরকুটো লিখল সে। পড়ার টেবিলের ওপর কলমদানিটা দিয়ে চাপা দিয়ে যত্ন সহকারে রেখে দিল চিরকুটটা। সে হারিয়ে গেলে আম্মু ভাইজান যে পাগল হয়ে যাবে, তাই তাদের সেই সময়টা সান্ত্বনার বাণী হিসেবে রেখে গেল চিরকুটটা। চিত্রা জানে, সে যাওয়ার পর মা এবং ভাইজান আবার নিজের গৃহে ফিরে যাবে। আর কতদিন গৃহান্তরে থাকবে, আর যার জন্য গৃহান্তর, সে যদি না থাকে তবে সেই গৃহান্তরের কী বা মূল্য রইল। পুরো ঘরের কোনায় কোনায় একটা হাত বুলিয়ে দিল সে। সবকটা জিনিস চোখ ভরে দেখে নিল। এরপর আর দেখতে যদি না পাই, কবে না কবে আবার আপন মানুষের ভিড়ে ফিরে আসবে কে জানে। আদৌ কি ফিরে আসবে কিনা। পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। যেমন বাহার ভাইকে পাওয়ার জন্য চিত্রা ছাড়ছে তার পরিবার। কী বা করার, লোকটার যে সে ছাড়া কেউ নেই। তপ্ত এক শ্বাস ছেড়ে পা রাখল সে ফ্ল্যাটের বাইরে। গন্তব্য তার অজানা, তাতে ক্ষতি কি। পথসঙ্গী তো তার চেনা। লোকাল বাসের ডান সাইডে ৩ নম্বর সারির জানালার পাশে সিটটাতে বসে আছে চিত্রা। জ্যামে ঠাসা রাস্তা। হুড়মুড় করে বাসের ভেতরে একজন মহিলা প্রবেশ করে চিত্রার সাথে ফাঁকা সিটটায় বসে পড়ল সে। চিত্রা এক পলক মহিলাটার দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাইরে। কিন্তু হুট করে তার মস্তিষ্কে মহিলাটির মুখে অবয়ব ভেসে উঠল, কেমন পরিচিত মুখ। চিত্রা আবার ঘাড় ঘুরালো, মহিলাটার দিকে তাকালো। বড্ড পরিচিত লাগলো মহিলাটাকে, অথচ সে এর আগে দেখেনি মানুষটাকে। চিত্রার পাশে বসা মহিলাটি চিত্রাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকালো। মিষ্টি হেসে বলল, কি গো মেয়ে, ওভাবে তাকিয়ে আছো কেন? চিত্রা বেশ থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না, না আন্টি, আসলে আপনাকে বেশ পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? আমার তো মনে হচ্ছে না। এর আগে তোমার সাথে দেখা হয়েছে। না আন্টি, দেখা হয়নি, হয়তো মনের ভুল। চিত্রার উত্তরে কোমল হাসলেন মহিলা, কিন্তু এবার মহিলাও চিত্রার দিকে তাকিয়ে রইলেন। চিত্রার মুখ চোখ জুড়ে কি যেন খুঁজে বেড়ালেন। অতঃপর কণ্ঠ ধীর করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? চিত্রা বেশ দোটানায় পড়ল। নাম বলবে কি বলবে না করেও অবশেষে নাম বলল, তোফা সওদাগার। নামটি শুনে মহিলাটি স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন, কিন্তু তার মনের মাঝে তখনও তুমুল খসখস। চিত্রারও কেমন অস্বস্তিতে ভরে গেল শরীর। মহিলাটাকে সে এর আগে কখনো দেখেনি, কিন্তু তবুও কেন পরিচিত মনে হচ্ছে। তন্মধ্যে মহিলাটার প্রশ্ন ভেসে এলো, তোমার আর কোনো নাম আছে? ধরো ডাকনাম বা অন্য কিছু। চিত্রা ভুরু কুঁচকালো। সে তো ইচ্ছে করে ডাকনামটা বলেনি, তাহলে মহিলাটা আন্দাজ কিভাবে করলো যে ডাকনাম থাকতে পারে? চিত্রা মাথা দুলিয়ে বলল, চিত্রা, এই নামে ডাকে আমাকে সবাই। চিত্রা নামটা শুনেই কেমন যেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মহিলাটা। হাতে পায়ে দেখা গেল তার মৃদু কম্পন, শরীরে অস্বাভাবিকভাবে ঘামের উপস্থিতি। মুহূর্তের মাঝে পাশের নারীটি এহেন পরিবর্তনে ভরকে গেল চিত্রা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো আন্টি আপনার? ঘামছেন কেন? কোনো সমস্যা হচ্ছে? মহিলা কাঁপতে কাঁপতে দুহাতের আঁচলে নিজের মুখটা ঢেকে ফেলল। চিত্রার চোখ মিলে মহিলাটার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো। কালো রঙের ডিজাইনার শর্ট হাতার ব্লাউজের সাথে মাখমলের কালো শাড়ি পরিহিতা রমণীর শুভ্র রাঙা শরীর। ডান হাতে কালো মোটা চেইনের ঘড়ি। চুলগুলো বয় কাট। বেশ সম্ভ্রান্ত ঘরের মনে হলো। এই মানুষটার লোকাল বাসে চড়ার কি দরকার ছিল? চিত্রা চিন্তিত কণ্ঠে আবারও প্রশ্ন করল, আন্টি কি হয়েছে আপনার, বলুন। মহিলাটা নিজেকে অনেকটা সময় নিয়ে ধাতস্থ করলো। অতঃপর সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, ও তেমন কিছু না। লোকাল বাসে চড়ার অভ্যাস নাই তো, তাই আর কি। তোমার মায়ের নাম মুনিয়া বেগম, তাই না? হ্যাঁ। চিত্রা উত্তর দিয়েছে ঠিকই,
কিন্তু কণ্ঠ তার তখনও কাঁপছিল। মহিলাটি কি মায়ের কলিগ? মাকে কি বলে দেবে চিত্রার সাথে দেখা হওয়ার কথাটা? এমন অনেক অহেতুক ভাবনায় ভীত হলো চিত্রা। মহিলাটা অনেকটা সময় চুপচাপ ছিলেন। অতঃপর অনেকটা পথ যাওয়ার পর উঠে দাঁড়ালেন মহিলা। বাস তখন ধীরগতিতে নিচ্ছিল যাত্রী নামানোর জন্য। ভদ্রমহিলা চিত্রার মাথায় হাত বুলিয়ে বিবর্ষ কণ্ঠে বললেন, আমি এতিমখানা চালাই। বিরাট এক এতিমখানা আছে আমার গাজীপুরে। আমার সন্তানকে আমি তাদের মাঝে খুঁজে নিয়েছি। নিজের ইচ্ছায় খুব কম মানুষই পাপী হয়, তবে অনিচ্ছাকৃত পাপের বোঝা তাকে বয়ে বেড়াতে হয় চিরকাল। তোমার এমন গোছানো ভাব দেখে ভালো লাগলো। জীবনের কোনো মোড়ে যেন আমাদের দেখা না হয় আর। তুমি ভালো থেকো, আমার দুহাতের প্রার্থনায়। কথা শেষ হতে ঝড়ের বেগে নেমে গেলেন ভদ্রমহিলা। চিত্রা ফ্যালফ্যালে নয়নে তাকিয়ে রইল মহিলাটির যাওয়ার পানে। চিত্রা হয়তো বোধগম্য হলো এখন কেন মহিলাটাকে এত চেনা চেনা লাগছে তার। নিজের মুখের আদলের সাথে যে ভদ্রমহিলার প্রচুর মিল ছিল, যা চিত্রার মস্তিষ্কে হুট করেই খেলে গেল। যাকে এই জীবনে দেখতে চাওয়ার কোনো ইচ্ছে সে পোষণ করেনি, আজ যেতে যেতে তাকেই দেখে নিল। চিত্রা ভুলে যাবে এই সাক্ষাৎ। কিছু মানুষের সাথে দেখা না হওয়াই উত্তম, কারণ মানুষ যতটা ক্ষণস্থায়ী, তাদের সাথে কাটানো স্মৃতি ততটাই দীর্ঘস্থায়ী। আরও একটা কেমন অস্বস্ত স্মৃতি জমা হলো চিত্রার হৃদয়ে। জন্মদাত্রী মানুষটার সাথে স্মৃতি কখনো চায়নি চিত্রা। গা ছমছমে শুনশান এক কবরস্থানে দাঁড়িয়ে আছে চিত্রা। সন্ধ্যার হিমশীতল বাতাস তাকে কেমন ছুঁয়ে যাচ্ছে। শরীরের রোমকূপ কাঁপিয়ে দিচ্ছে সেই বাতাস। একটু ভয়, রোমাঞ্চ, প্রাপ্তির আনন্দ সকল অনুভূতিতে মিলেমিশে একাকার। চিত্রা চারপাশে ঘুরে দেখল। শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় এখানে আসতে আসতে সন্ধ্যা নেমেছে। কিন্তু বাহার ভাই বেছে বেছে এইখানেই কেন আসতে বলল? আর বলেছে না হয় মানা যায়, কিন্তু কই মানুষটার টিকিটাও তো দেখা নেই চারিপাশে। চিত্রা ক্ষীণ স্বরে কয়েকবার ডাকল, বাহার ভাই, বাহার ভাই, আছেন? শুনছেন? কোনো উত্তর এলো না। কেবল বড় বড় তাল গাছ। বটগাছের আড়ালে ঝোপঝাড় থেকে শুকনা পাতার ওপর হেঁটে যাওয়ার মর্মর শব্দ হলো। চিত্রার শরীরে কাঁপুনি দিল। ভয় এসে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল তাকে। কিন্তু ওই যে প্রাপ্তির আকাঙ্ক্ষা, সেটা ভয়কেও ছাপিয়ে গিয়েছে। তাই সে আরেকটু গলা তুলে ডাক দিল, বাহার ভাই। এবারও সাড়া পাওয়া গেল না। কবরস্থানে লাগানো হলদেটে লাইটগুলো একটু দুলে দুলে উঠল। চারিপাশে অনেক মানুষের উপস্থিতি টের পেল সে। হেঁটে যাওয়ার শব্দ তার কানে বাড়ি খেল তার। কিন্তু চারিপাশে শূন্য খাখা। ভয়ে চিত্রার কলিজা শুকিয়ে এসেছে। কাঁপা কাঁপা কণ্ঠে যখন আবার ডাক দিতে যাবে বাহার ভাইকে, তখনই বাঁ পাশের ঝোপের আড়াল থেকে গুনগুনিয়ে গানের শব্দ শোনা গেল। লোকমুখে শোনা কত রকমের উদ্ভট কথা মনে পড়ে গেল তার। চিত্রা একবার ভাবল ছুটে বেরিয়ে যাবে এখান থেকে। আবার কি মনে করে সে গেল না। যা হবে দেখা যাবে, কিন্তু বাহার ভাইকে পাওয়ার আশা ছাড়া যাবে না। মনকে শক্ত করে ধীর পায়ে ঝোপের কাছটাই গেল চিত্রা। গানের গলাটা আরেকটু পরিষ্কার হলো। স্বচ্ছ কণ্ঠে শোনা গেল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না রে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বুঝলা? সব কথার এক কথা হচ্ছে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এটা হয়তো বাহার তার মায়ের উদ্দেশ্যে গাচ্ছে, বুঝছো? আমি গানটা যদিও ইমোশন দিয়ে বলতে পারলাম না, তোমরা একটু ম্যানেজ করে নিও, আচ্ছা? বাহার ভাই। চিত্রার বিস্মিত ডাকে গান থেমে গেল। কিন্তু বাহার তাকালো না চিত্রার পানে। অনবরত পুরনো এক কবরে হাত বুলিয়ে গেল। চিত্রার চোখে মুখে ছড়ানো বিস্ময়, কণ্ঠেও অবাক ভাব। বাহার ভাইয়ের কেমন বিধ্বস্ত অবস্থা। পরনে সাদা পাঞ্জাবিটাতে ধুলোয় মাখামাখি, গালে অবহেলায় দাড়ি, চোখে মুখে কেমন বিধ্বস্ততা। চিত্রা আবার ডাকলো, বাহার ভাই, কি করছেন? মাকে একটু ছুঁয়ে দিচ্ছি। ভাঙা স্বরে বাহার ভাইয়ের উত্তর। বাহার ভাই কি কাঁদছে? চিত্রা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বাহার ভাইয়ের দিকে। কম্পিত হাতটা রাখলো বাহার ভাইয়ের বাহুতে। তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো বাহার ভাই। ধুলো ময়লায় ঝাড়তে ঝাড়তে বলল, অবশেষে ঠিকানা চিনে আসলে? আসতে তো হতোই। আমার গন্তব্যের সমাপ্তি তো আপনিই। হলুদ নিয়ন বাতির ঝাপসা আলোয় বাহার ভাইয়ের মুখ কেমন চকচক করে উঠল। রহস্য করে হেসে বলল, ভয় লাগছে না তোমার?
যদি খারাপ কিছু হয়ে যায়? যতই হোক, মানুষ হিসাবে কিন্তু আমি ভালো নই। বাহার ভাইয়ের এহেন কণ্ঠে কিঞ্চিত ভরকে গেল চিত্রা। মৃদু কম্পন বয়ে গেল শরীর জুড়ে। তবুও নিজেকে যথেষ্ট সংযত করে বলল, খারাপ কিছু হবে না, আমার ভরসা আছে। অথচ আমি খারাপ কিছু করার জন্য সওদাগর বাড়িতে পা রেখেছিলাম। সওদাগর বাড়ির দম্ভ সম্মান ভেঙে চুরমার করে দিতেই তো গিয়েছিলাম। একে তো অনাকাঙ্ক্ষিত জায়গা, তার উপর বাহার ভাইয়ের অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। তবুও সাহস নিয়ে বলল, আমরা এখান থেকে বেরিয়ে কথা বলি বাহার ভাই, চলুন। চিত্রার ভয়ে জবুথবু মুখটা দেখে উচ্চস্বরে হেসে উঠল বাহার। দুনিয়ার সবচেয়ে অপরিচিত লাগলো তাকে। চিত্রার পা কাঁপছে। দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। কথাও বের হচ্ছে না। এই অপরিচিত বাহার ভাইকে তার ভয় লাগছে। কেমন যেন বিধ্বস্ত লাগছে মানুষটাকে। বাহার চিত্রার থেকে একটু সরে গিয়ে পাশাপাশি থাকা দুটি কবরের মধ্যে শুয়ে পড়ল। হাত পা মাটির ওপরে বিছিয়ে বেশ আরাম করে শুয়ে পড়ল। যেন এর চেয়ে আরামের জায়গা কিছু নেই। অতঃপর খোলা আকাশের দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে বলল, শুনছ সর্বনাশিনী রঙ্গনা, আমি মারা গেলে আমারে হেতায় তুমি রেখে যেও। এই কবর দুটোর মাঝে যেন ঠাঁই হয় আমার। মরে যাওয়ার কথাটা শুনে আঁতকে উঠল চিত্রা। তড়িঘড়ি করে বলল, অমন কথা বলবেন না বাহার ভাই। আমাদের এখনো একসাথে সংসার করা বাকি। অনেক বছর বাঁচা বাকি আমাদের। বাহার আবার হো হো করে হেসে উঠল। অবশ কণ্ঠে জিজ্ঞেস করল, সংসার করার খুব স্বাদ না তোমার? হ্যাঁ, অথচ আমার গায়ে কলঙ্কের কালি। আমি আপনাকে বিশ্বাস করি বাহার ভাই। চাঁদের গায়ের কলঙ্কের কথা রটে সাধারণ মানুষ। তাই বলে চাঁদের অসাধারণাত্ম তারা কখনো গোপন করতে পারেনি। মানুষের স্বভাবে সুন্দরে কালি লেপা। চাঁদের গায়ে দীপ্তিময় সৌন্দর্যের কাছে মানুষের মুখে রটা কলঙ্ক নিহাতি কৌতুক। কাব্য আর বাস্তবতা যে ভিন্ন রঙ্গনা, আমাদের বোধহয় এ জন্মে আর সংসার করা হবে না। জানো রঙ্গনা, সে আদি থেকে আমি দেখেছি আমার কোনো শখ পূরণ হয়নি। তাই তো তোমাকে মনে প্রাণে নিজের ভেবে চাওয়ার সাহস করিনি। কিন্তু অপ্রাপ্তির এই জীবনে প্রাপ্তির শখ তো আমারও হয়। হয় না বলো? ভেবেছিলাম একটা চাকরি করব। একটা চাকরির অভাবে অনেক কিছু হারিয়েছি। কেবল তোমায় হারাতে চাইনি। কিন্তু আমার ভাগ্য দেখো, তোমাকে পাওয়ার আগেই চারিপাশে কেমন না পাওয়ার ঘোষণা। আমারই কেন বারবার স্বপ্ন ভাঙতে হবে বলো রঙ্গনা? চিত্রা চুপ করে কেবল বাহারের এতদিনের লুকিয়ে রাখা অভিযোগ শুনল। কোনো কথা বলল না, শব্দও করল না। বাহার আগের ন্যায় শুয়ে থেকেই বলল, তোমাকে আমার অভাগিনী মায়ের গল্প শোনায় আসো। স্বামীভক্ত একজন নারীর গল্প, যে গল্প জুড়ে আছে ভয়াবহ বিচ্ছেদ। বোকা শোকা আমার আম্মা কখনো সুখ চায়নি, কেবল চেয়ে গেছে স্বামীর মঙ্গল। আজ যদি সে নিজের জন্য কিছু করত, তবে আমাকে এখানে উন্মাদ হয়ে দুটো কবরের মাঝখানে শুয়ে থাকতে হতো না। আমার মাকে যিনি বিয়ে করেন, তিনি কখনো আমার আম্মুকে তার বাড়ি নিয়ে যাননি। আমার আম্মু সবসময় আমার নানার কাছে থাকতো। গরিব নানা ভাই আমার, তবুও যত্নে রাখতেন মেয়েকে। আমাদের যে জন্মদাতা, আমার মায়ের স্বামী, তিনি সপ্তাহে কয়েকদিন এসে থেকে যেতেন, টাকাও পাঠাইতেন। আমার জীবনটা তখনও ঠিক ছিল। আম্মা অতটুকুতেই খুশি ছিল। কিন্তু সমস্যা হয় যখন আমার বয়স ৭ কিংবা ৮। আমার বোনও তখন মায়ের গর্ভে। ওই ভদ্রলোকের আসা যাওয়া কমে যায়। তবে এর আগে থেকে কম আসতেন, কিন্তু বোনের গর্ভে আসার পর ২-৩ মাসে একেবারে আসতেন না। কখনো টাকা পাঠাতেন, কখনো পাঠাতেন না। মায়ের যখন ৯ মাসের মাঝামাঝি আমরা যেখানে থাকতাম, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো বাসা ভাড়া না দিতে পারাই। আব্বুর একটা নাম্বার ছিল আম্মুর কাছে, অনেক পুরনো বোঝাই যায়। কখনো আমার মা সেই নাম্বারে কল দেয়নি বোধহয়। যদি আব্বু রাগ করে, কারণ লোকটাকে তো আমার আম্মা বড্ড ভালোবেসেছিল। সেই দিন যখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি একটু বাঁচার আশায়, মা তার স্বামীকে কল দিল। তখন অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, মাকে যা না তাই বলে অপমান করলো। আমার মা গরিবের মেয়ে হলেও আত্মসম্মানবোধ তার আকাশ ছোঁয়া। ওসব কথা সহ্য করতে না পেরে মা জ্ঞান হারালো। তাকে আমি আর নানা মিলে নিয়ে গেলাম কাছের এক সরকারি হসপিটালে। আমার বোন পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে। অনেক টাকার দরকার। চোখে মুখে যখন আধার দেখছি আমি, ৮ বছরের আমি কি বুঝতাম বলো? কীই বা করতে পারতাম? নানা আমাকে আমার আব্বুর ঠিকানা দিল। বলল যেভাবেই হোক আব্বুকে আনতে হবে। ছোট জীবনের বড় দায়িত্ব কাঁধে নিয়ে আমি ছুটে গেলাম গাজীপুর থেকে ঢাকায়। কতবার রাস্তায় পিছলে পড়ে মা মা বলে আর্তনাদ করেছি।
কেউ ছিল না আমার হাতটা টেনে তুলে ধরার জন্য। তখনই বুঝে গিয়েছিলাম আমার পুরো পৃথিবী শূন্য। আমার পথ সহজ না। এই ঢাকা শহরে পা রাখতে মাথা ঘুরে গেল। সারাদিন পর রাতের দিকে খুঁজে পেলাম বাবার বাড়ি। কিন্তু তার বাড়িতে এসে আমি অবাক, বিস্মিত। চারিদিকে আলোকসজ্জা। বাবার কোলে যমজ দুটো ছেলে, যাদেরকে ১ বছরে জন্মদিন পালন করা হচ্ছে। সাথে তার রানীর মতো বউ। বুঝলাম আমার মায়ের বিধ্বস্ততার কারণ কি। আমার সেই মুহূর্তে ওই লোকটার কাছে যেতে ইচ্ছে করেনি, কেবল ঘৃণা জন্মেছিল। সেই রাতে রাস্তায় না খেয়ে অপরিচিত এক ইট পাথরের শহরে ঘুরে বেরিয়েছি। গাড়ি ভাড়ার টাকা নেই, ফিরবো কিভাবে? অবশেষে ভিক্ষে করেছি। বুঝলে আমার হাতের বাস্তবতার নির্মমতা কেমন ছিল? পরের দিন যখন হসপিটালে এসে পৌঁছালাম, দেখি বড্ড দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে। মা আমার জন্য অপেক্ষা করেনি। আমার কোলে সদ্য জন্ম নেওয়া নবজাতক চিৎকার করে কাঁদছে, অথচ আমি কাঁদতে পারিনি। মা হারানোর পরও মা যে দায়িত্ব দিয়ে গিয়েছিল হাতে, চোখে দিয়ে গিয়েছিল বড় হওয়ার স্বপ্ন। মা কত স্বার্থপর বলো। যে লোকটা মাকে আদৌ ভালোই বাসেনি, তার জন্য মা কিনা অভিমান করে বিদায় নিল। আর আমি যে মাকে এত ভালোবাসলাম, তা বুঝি কিছুই ছিল না। ভালোবাসা মানুষকে সত্যি অসহায় করে দেয়। ৮ বছরের একটা শিশু কোলে নিয়ে আরেকটা শিশুর দায়িত্ব। মাথার ওপর ছাতা নেই, কেবল ছিল রোদের উত্তপ্ততা। মেয়ে হারানোর শোকে আমার নানা ভাইও ভেঙে এসেছিল। কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে জীর্ণশীর্ণ দেহখানা নিয়ে আবারও পথ চলা শুরু করলো। প্রিয় শহর ছাড়লাম, ছাড়লাম আব্বা ডাকার স্বাদ। মায়ের কবর দেওয়ার জন্য নিয়ে চলে এলাম এখানে। চলতে চলতে গুটি গুটি পায়ে চলে গেলাম অনেকটা দূর। নিজের পড়াশোনা, বোনের দায়িত্ব, নানা ভাইয়ের বৃদ্ধ দেহের বোঝা সব আমার পিঠে। কিন্তু বড় হতে হলে তো পড়াশোনা লাগবেই, তাই ছাড়লাম না সেটা। নিজেও ইটের ভাটায় কাজ করতাম। যা টাকা পেতাম তা দিয়ে সংসার চলতো। কিন্তু আমার বোনের শখ যে পূরণ করার ক্ষমতা ছিল না। নবম শ্রেণীতে পড়াকালীন এই অসহায় জীবন থেকে মুক্তি পেলেন নানা ভাই। এই পৃথিবীর বুকে আমাকে আর আমার বোনকে একা রেখে দিয়ে গেলেন। এতদিন যে সাহসটা ছিল, তাও নিভে গেল। এতিম দুটো ছেলে মেয়ে পুরো পৃথিবীতে একা। বাবা বলতে মানুষটার অস্তিত্ব তখন আর আমার জীবনে নেই। সংসার চালাতে নানা ভাইয়ের রিকশার প্যাডেল ঘোরালাম, ঠেলাগাড়ি টানলাম, কুলি হয়ে গেলাম কত লাঠি ঝাঁটা। সে গল্প পৃথিবীর বুকে লুকানো অমর কোনো এতিমের কাব্যগ্রন্থ। নিজের পড়াশোনা আর বোনের পড়াশোনা চালিয়ে গেলাম। তখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। কঠোর পরিশ্রম পর ভর্তি হলাম পাবলিক ভার্সিটিতে। রোজ এখান থেকে শহরে যেতাম, আবার আসতাম এখানে। বোনও তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এখানেরই একটা স্কুলে তাকে পড়াতাম। একদিন বায়না করলো নূপুর কিনে দেওয়ার। কি তার বায়না! স্কুলে সকলের নূপুর আছে, কেবল তারই নেই। বোনকে বোঝাতে পারিনি, সুখ যে সকলের থাকে না। তবুও আমি কথা দিলাম নূপুর কিনে দিব। ঢাকা যখন যেতাম, ভার্সিটি শেষে একটা বড় শপিং মলে সেলসম্যানের কাজ করতাম। এমন একদিন ঘটনা, দুদিন পর ঈদ। শপিং মলে তুমুল ভিড়। বাড়ি ফিরতে পারছি না। অবশেষে বোনাসের টাকা পেয়ে বোনের জন্য একটা নূপুর কিনলাম। একজোড়া নূপুর কেনার সামর্থ্য যে আমার ছিল না। নূপুর কিনে ফিরে এলাম বাড়ি। রাত তখন ১১টা। ঘরে ফিরে দেখি বোন আমার ঘরে নেই। দ্রুত প্রতিবেশীদের কাছে গেলাম, কিন্তু কেউ দিতে পারল না আমার বোনের খোঁজ। পুরো এলাকাতে পাগলের মতো ছুটে বেড়ালাম। বুকে তখন হারানোর ভয় উত্তাপ চালাচ্ছে। টানা ২ দিন খোঁজাখুঁজির পর বোনের লাশ পেলাম স্কুলের সাথে ডোবাই। আমার পুরো পৃথিবী একলা করে কেমন করে আমাকে ছেড়ে চলে গেল অভিমানী মেয়ে। দেখলে কত স্বার্থপর! তুমি দেখলে রঙ্গনা, আমায় ওরা কেমন শূন্য করে দিয়ে চলে গেল। আমারে কতটা নিঃস্ব করে দিয়েছে এই পৃথিবী। আমি কাউকে দেখাইনি নিঃস্বার্থতা। রঙ্গনা, তুমি দেখলে তো আমার অপ্রাপ্তির খাতায় কেমন বিরাট একটা শূন্যতা। আমার বোনের নুপুরও পড়ার সুযোগ পেল না। অমন ফুলটাকে বাঁচতে দিল না এই সভ্য সমাজ। এই সমাজ আমার সব কেড়েছে। অসহায়দের জন্য এই সমাজ না রঙ্গনা, এতিমদের জন্য এই সমাজ না। মানুষ শালা এত নিষ্ঠুর, আমাকে বাঁচতেই দিল না সুখের সাথে। কি ব্যথা যে রঙ্গনা! কবরস্থানের নিস্তব্ধতা ভেদ করে বাহার ভাইয়ের কেমন একটা হাহাকার। চিত্রা বসে পড়ল থম মেরে। বাহার ভাইয়ের বর্তমান অবস্থাকে কোনো মৃত লাশের হাহাকার বলা যায়। এই আর্তনাদ থামানোর ভাষা চিত্রার জানা নেই। সে কেবল অশ্রু বিসর্জন দিতেই জানে। বাহার ভাই অনেকক্ষণ চুপ রইল। লোকটা কি কাঁদল?
কে জানে। নীরবতা ঠেলে গম্ভীর পুরুষালী কণ্ঠে বাহার ভাই বলল, কাচ্ছ রঙ্গনা, কেঁদো না। আমার জন্য কেউ কাঁদুক তাই আমি চাই না। জীবনের এতগুলো বছর তো কাটালাম দয়ামায়াবিহীন। কেউ আমার জন্য মায়া দেখালে আমার হাসি আসে। বোনের দেহটা মায়ের সাথে শুইয়ে দিয়ে কথা দিয়েছিলাম, এই সভ্য সমাজে চরম অসভ্য হব আমি। বোনের মৃত্যুর রহস্য ভেদ করে জানলাম, শহর থেকে এক নেতা এসেছিল ওদের গ্রামের স্কুলে, আর তারই দৃষ্টির লালসায় শিকার আমার বোন। সেই তুমুল রাগ আর প্রতিহিংসা নিয়ে আমি পা রেখেছিলাম শহরে। আর কেন তোমাদের বাড়ি গিয়েছিলাম বলো তো? চিত্রা জবাব দেয় না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ছন্নছাড়া বাহার ভাইয়ের দিকে। তাই বাহার ভাই নিজেই বলে, আমার জীবনের চরম সর্বনাশ যে করেছে তার মহল ঘৃণায় ভেঙে দিতে গিয়েছিলাম। আমার জন্মদাতার ভয়ঙ্কর বিশ্বাসঘাতক জবাব দিতে গিয়েছিলাম। চিত্রা অবাক হলো। বাহার ভাইয়ের জন্মদাতার সাথে চিত্রার নিজের বাড়ির কোনো সংযোগ পেল না। অবাক কণ্ঠে বলল, আমাদের বাড়িতে আপনার জন্মদাতা? বাহার তাচ্ছিল্যে হাসল, হেয়ালি করে বলল, তুমি এত বোকা কেন গো? তবে তোমার এমন বোকামি আমার প্রিয়। আম- আমার জন্মদাতা তোমাদের বাড়িতে কেন জিজ্ঞেস করলে? কারণ আমার জন্মদাতার বাড়িই ওটা। আফজাল সওদাগর আমার জন্মদাতা। চিত্রা বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে বেশ উচ্চস্বরে বলল, কি? তোমার বড় চাচির যখন সন্তান হচ্ছিল না, তখন তোমার চাচা আমার আম্মুকে বিয়ে করেছিল, কিন্তু সে সমাজের কাছে পরিচয় দেয়নি আমাদের। যখন তার সন্তান হলো, সে ভুলে গেল আমাদের। তোমার চাচিও যখন জানতে পারলো স্বামীর কথা, তখন লুকিয়ে গেল সবার কাছে, আর আমাদের থেকে কেড়ে নিয়েছে বাবাকে। এই যে আমি তোমাদের বাড়ি থাকতাম, এত কিছু করতাম, তবুও তোমার চাচা কিছু বলতো না, একমাত্র এই কারণেই। বড় চাচিও জানতো? না, এতদিন জানেনি। তবে সেই দিন জেনে গিয়েছিল, যার ফলস্বরূপ সে আমার হাতে পায়ে ধরে বলেছিল তোমাদের বাড়ি ছাড়ার কথা। তাই তো ছেড়েছিলাম বাড়ি। কিন্তু ওই যে ভাঙা ভাগ্য, ফেঁসে গেলাম খুব খারাপভাবে একটা জালে। আমি জানি এই জাল থেকে বের হওয়া সম্ভব না। কে ফাঁসিয়েছে আপনাকে? আমাদের ভার্সিটির ওই রাজনৈতিক নেতা, আর আমার বোনের খুনি। আরও একটা মেয়ে ঝরে গেল অকালে, কিন্তু সে বিচার পাবে না, আর ক্ষমতার কাছে হয়তো হেরে যাব আমি। চিত্রা উঠে দাঁড়ালো। দ্রুত বাহার ভাইয়ের কাছে গিয়ে বাহারের ডান হাত আঁকড়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলল, চলুন না বাহার ভাই, আমরা চলে যাই এখান থেকে। অন্য কোনো শহরে, অপরিচিত কোনো স্থানে আমরা দুজন থাকবো। চলুন না। বাহার ভাইও গা ঝেড়ে উঠে দাঁড়ালো। চিত্রার মাথায় হাত বুলিয়ে বলল, তাহলে চলো, দূরে কোথাও ঘর করি আমরা, আমাদের পূর্ণতার গল্প হোক। দুজন এতিম ছেলেমেয়ের ভাগ্য সত্যিই যদি ভালো হতো। বাহার আর চিত্রার মিষ্টি স্বপ্নের মাঝে জল ঢেলে কবরস্থানের চারপাশ থেকে বেরিয়ে এলো পুলিশ ফোর্স। দুজনকে ঘিরে ফেলল তারা। চিত্রা আর বাহার কেবল অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চোখে মুখে টর্চের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলল তারা। অনেক কষ্টে চোখ মেলে তাকাতে নুরুল সওদাগরের গম্ভীর মুখটা ভেসে এলো চোখের সামনে। বাহারের হাতে ততক্ষণে হ্যান্ডকাফ পরানো হয়ে গেছে। চিত্রা কেবল দেখে গেল চুরমার করা স্বপ্ন ভাঙন। চিত্রা নিজের বাবার পা চেপে ধরল। আকুতি মিনতি করতে করতে বলল, আব্বু, ছেড়ে দেন বাহার ভাইকে। ছেড়ে দেন আব্বু। আপনি তো জানেন বাহার ভাই এমন করতে পারে না। প্লিজ ছেড়ে দেন আব্বু। আমরা অনেক দূরে চলে যাব। একটা বার দয়া করুন। আমরা আর এখানে ফিরে আসবো না আব্বু। ছেড়ে দেন। আমি বাঁচব না যে ওনাকে ছাড়া। নুরুল সওদাগর তার দায়িত্ব পালন করলেন। মেয়ের কথা ওনাকে শুনতে চেয়েও দায়িত্বের সাথে আপোষ করতে পারলেন না তিনি। তার চোখে ভেসে উঠল অনেক বছর আগের সেই দিনটা, যেই দিন অবনী এমন হাহাকার করেছিল, কিন্তু নুরুল সওদাগর পারেননি কিছু করতে। সে মানুষ হিসেবে যেমন হোক, দায়িত্ব কখনো হেরফের করেনি। তাই তো সে সেই দিন অমন নিষ্ঠুরতম কাজটা করতে পেরেছিল। আর আজ সে ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার। বাহারের ঠোঁটে তখনও হাসির রেখা, কণ্ঠে বিষাদ আর আফসোসের সহিত সে উচ্চারণ করল, আমাদের আর সংসার করা হলো না রঙ্গনা।